সো গাইস অলরেডি আমরা শুরু তো করে দিয়েছি যে হ্যাঁ দেখো শুরু তো অনেক আগে থেকেই হয়েছিল, কিন্তু এখন আমি ভেবেছি যে একটা পুরো প্রপার ওয়েতে আমরা শুরু করব, কারণ যেরকম ভাবে আমরা ফিল পাচ্ছি আর এখন সত্যি বলা চলে একটা প্রতিদ্বন্দ্বিতা ফিল আসছে, সেটা হবে গাইস এই ডাব্লিউ আর ডাব্লিউডব্লিউর মধ্যে। আর দেখো যেরকম ভাবে আমরা অ্যাজ এ এই ডাব্লিউ আর ডাব্লিউডব্লিউ কম্প্যারিজন করি যে হ্যাঁ একজন সুপারস্টার ডাব্লিউডব্লিউতে ছিল তো এমন ছিল, এই ডাব্লিউতে এলো তো জোকারের মতো লাগছে না। সব ক্ষেত্রে বলবো না, কিছু কিছু সুপারস্টার ডাব্লিউডব্লিউতে ওরকম ভাবে অ্যাটেনশন পায়নি, এই ডাব্লিউর মধ্যে একটা অরা বিল্ড করেছে। তার একটা খুব খুব বড় এক্সাম্পল হচ্ছে সোয়াব স্ট্রাইকল্যান্ড। আমরা যেরকম ভাবে তাকে মানে ভাবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখেছি, আর তারপরেও কিন্তু তার মধ্যে অরাটা কিন্তু রয়েছে। আমরা যেরকম হ্যাংম্যান অ্যাডাম পেজের এগেইনস্টে স্টেপ আপ করতে দেখেছি, কিন্তু এমন একজন সুপারস্টারকে নিয়ে কথা বলবো যাকে আমরা ডাব্লিউডব্লিউতে এমনভাবে চিনেছি, কিন্তু এই ডাব্লিউতে তিনি যখন আসতেন তিনি ফ্যান্সদের কাছে প্রথমে তো খুব অ্যাটেনশন গেইন করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তার ডাউনফল হলো ফ্যান্সদের মধ্যে। আর তিনি যা কিছুই করে নিক না কেন ফ্যান্সটা যেন ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু ফ্যান্সটা ওইভাবে মানে এঙ্গেজমেন্টটা দিচ্ছে না, ফ্যান্সরা ধীরে ধীরে হেট করছে। বা দেখো কিছু মানুষ না এরকম আছে যারা বলে যে ভাই আমি এই মানুষটাকে দেখবোই না যতক্ষণে ডাব্লিউতে আসবে। তো সত্যি বলতে গেলে তারা তো মানে টক্সিসিটি তো মানে ছড়ায়, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এমন একজন সুপারস্টার যে আমাদেরকে ওইভাবে এন্টারটেইন করেছে। কিন্তু সত্যি বলতে তিনি নিজে সবসময় বলেছেন যে ডাব্লিউডব্লিউ আমাকে সবসময় স্ক্রিপ্ট দিয়েছে, এই করো ওই করো, এই প্রোমো কার্ড করো, ওই স্টোরি লাইনে যাও, কিন্তু আমাকে কখনো এইভাবে রেসলিং করতে দেয়নি। আর আমরা কিন্তু সেই মানুষটা কিন্তু মেজর মেজর এমন ম্যাচ দেখেছি ডাব্লিউডব্লিউতে যেগুলো আমাদের সত্যি দাগ কেটে নেয়। তো গাইস আজকে আমরা কথা বলবো যে ডিন অ্যামব্রোস অ্যান্ড জন মক্সলির ট্রানজিশন নিয়ে। তো দেখো নর্মালি আমরা ডিন অ্যামব্রোসকে যেরকম ভাবে দেখেছি, আমি শিল্ডে ডিন অ্যামব্রোস কি করেছে আমি সেটাকে নিয়ে বলবো না, কিন্তু ডিন অ্যামব্রোস যখন সিঙ্গেল রান দেওয়া শুরু করলো, সেটা সেথ রলিন্সের এগেইনস্টে স্টোরি লাইন হোক, সেটা আমরা পরপর আরো স্টোরি লাইনে দেখেছি। ইভেন আমরা সেই সময় জন সিনার সাথে ম্যাচ দেখেছি যে কে ফেস করবে সেথ রলিন্সকে, ইভেন একটা হেলিনা সেলের কন্ট্রাক্টের জন্য মারামারি লেগে গেছিল। তো ওটা একটা ক্লাসিক ছিল। ইভেন সেই তোমাদের মনে সেই ডিন অ্যামব্রোস সেই কি সব নিয়ে এসেছিল ভাই খেলাতে, ওটা তো আলাদাই লেভেলে। তো ডেফিনেটলি দেখো আমি বলবো যে ডিন অ্যামব্রোস যেরকম ভাবে ডাব্লিউডব্লিউর মধ্যে রান দিয়েছে, হ্যাঁ এটা ঠিক যে ডিন অ্যামব্রোসের নিজের কিন্তু ভালো লাগেনি, কারণ ডিন অ্যামব্রোস নিজে এটা বলেছে যে আমি রেসলিং করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে যা স্ক্রিপ্ট দেওয়া হতো, আমাকে এই স্টোরি লাইনে রাখা হতো যেটা আমি এনজয় করতাম, ফান আসতো। আর আমরা কিন্তু অ্যাজ এ ডিন অ্যামব্রোসকে বলবো এমন একজন সুপারস্টার হিসেবে দেখেছি। হ্যাঁ চলো সেথ রলিন্স, রোমান রেন্সকে তো প্রপার ফেস ক্যারেক্টার দেখানো হয়েছিল যে হ্যাঁ উনি কোম্পানির ফেস। সেথ রলিন্সকে কিন্তু শুরুতে একটা মেন ইভেন্ট লেভেলের বুক দিয়ে দিয়েছিল, আমরা দেখেছিলাম অ্যাজ এ ভিলেন ক্যারেক্টার হিসেবে তাকে দেখতে, অথরিটির একটা লিডিং টার্ন বাড়ানো হয়েছিল যেরকম আমরা স্টোরি লাইন দেখেছিলাম। কিন্তু ডিন অ্যামব্রোস এমন একজন সুপারস্টার ছিল যাকে খুনসুটি দেওয়া হয়েছিল, যাকে মিড কার্ড ডিভিশনেও ঢোকানো হয়েছিল, ধীরে ধীরে তাকে মেন ডিভিশন মানে মেন ইভেন্ট ডিভিশনেও নিয়ে আসা হয়েছিল। এরকম ভাবে তার আমরা প্রোগ্রেস দেখেছি। কিন্তু মেজর ফ্যাক্টর এটাই যে আমরা ডিন অ্যামব্রোসকে যেরকম ভাবে দেখে এসেছি যে হ্যাঁ খুনসুটি করছে, তিনি হয়তো পেছনে লাগছেন বা হোয়াট এভার একটা ফান এলিমেন্ট অ্যাড করছে, তার থেকে শুরু করে আমরা যেরকম যেরকম ম্যাচ দেখেছি জাস্ট লাইক ক্রিস জেরিকোর এগেনস্টে, যেটা কি বলবো অ্যামব্রোস অ্যাসাইলাম ম্যাচ, এরকম একটা ম্যাচ ছিল না, স্টিল কেজের মধ্যে কত কিছু ওয়েপেন্স ছিল, আমরা এই ম্যাচটাকে ক্লাসিক এনজয় করেছি। আর সেই সময় আমাদের সত্যি বলতে আমরা যেরকম ভাবে তার আগে ডাব্লিউডব্লিউ দেখেছি যে হ্যাঁ ওই টাইমে ওরকম অনেক ধামাকেদার ম্যাচ হয়েছে, জাস্ট লাইক আমরা মিক ফোলি রেন্ডি অর্টনের ম্যাচ দেখেছি সেই সময়, কিন্তু তারপরে আমরা ওরকম কোনো হার্ডকোর যে এই ওয়েপেন ওই ওয়েপেন এরকম ম্যাচ কিন্তু তেমন দেখিনি, কিন্তু আমরা ওইটা ফিল করেছিলাম সেই সময়। প্লাস আমরা কেভিন ওয়েন্স অ্যান্ড ডিন অ্যামব্রোসের সেই রয়্যাল রাম্বলে লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ম্যাচ হয়েছিল ফর আইসি টাইটেল, তো সেই ম্যাচটাও ক্লাসিক ছিল, যদিও ফ্যান্সদের অ্যাটেনশন পায়নি সেটা ঠিক যে, কিন্তু ডেফিনেটলি দেখো ডিন অ্যামব্রোস কিন্তু ডেলিভার করেছিল, সেটা মিড কার্ড ডিভিশনে হোক, সেটা আইসি টাইটেল আমি বলবো যে মেনলি উনি হ্যান্ডেল করেছিলেন। তার থেকে শুরু করে যখন তিনি মেন ইভেন্ট লেভেলে গেছিলেন, ডেফিনেটলি সেথ রলিন্সের এগেনস্টে বলে, ইভেন রোমান রেন্সের এগেনস্টে স্টোরি লাইন, ব্রক লেসনার এগেনস্টে স্টোরি লাইন, প্লাস আমরা ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ক্যাপচার তার স্টোরি লাইন, এজে স্টাইলের এগেনস্টে ব্যাক টু ব্যাক দেখেছিলাম। আর তারপরে বলা চলে যে হ্যাঁ ডিন অ্যামব্রোসের একটা টাইম অফ, দেন আমরা ইঞ্জুরি, তারপরে আমরা যেরকমভাবে দেখেছিলাম হ্যাঁ উনি ফিরে এসেছিলেন, শিল্ড ইউনাইট হওয়া, দেন আমরা ডিন অ্যামব্রোসকে সেরকমভাবে ফিল করিনি, কারণ তিনি ধীরে ধীরে কিন্তু ফার্স্ট্রেটেড হয়ে গেছিলেন যে হ্যাঁ তাকে জাস্ট একই জিনিস বারবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর তিনি ওটাতে প্রচুর বেশি আপসেট হয়ে যান, তিনি ডিসিশন নেন যে হ্যাঁ তিনি বেরিয়ে যাবেন। আর আমরা দেখেছিলাম যে শিল্ডের ফাইনাল চ্যাপ্টার হয়েছিল, অ্যান্ড দেন ডিন অ্যামব্রোস বেরিয়ে গেল, ডিন অ্যামব্রোস অ্যাজ এ জন মক্সলি হয়ে আমরা এইডব্লিউতে আসতে দেখলাম। আর জন মক্সলি শুরুতে অবভিয়াসলি এইডব্লিউর মধ্যে নাম্বারস গেইন করেছিল, ডেফিনেটলি ফ্যান্সরা ইন্টারেস্ট জুগিয়েছিল যে হ্যাঁ
জন মক্সলি AEW-তে কি করবে। আর সেই মুহূর্তে আমরা যখন দেখেছিলাম যে শুরুতে জন মক্সলি কেনি ওমেগার একটা মারাত্মক ম্যাচ চলছে, সত্যি বলতে গেলে ওই টাইমে মনে হয়েছিল যে হ্যাঁ ভাই AEW ডেলিভার করার চেষ্টা করছে একটা হার্ডকোর রেসলিং, মারকাটারি কিছু স্টার্ন, যাতে ফ্যান্সদের অ্যাটেনশন গেইন করতে পারে। জন মক্সলি একটা কি এলিমেন্ট ছিল যে হ্যাঁ আমরা তাকে ইউজ করবো, তাকে ওই লেভেলে নিয়ে যাবো। কিন্তু দেখো সেই সময় জন মক্সলি ঠিক আছে চলো AEW অ্যাটেনশন গেইন করার জন্য হার্ডকোর রেসলিং দিয়েছে, ঠিক আছে, কিন্তু যখন ওইটা বারবার চলছে, দেখো যে মুহূর্তে জন মক্সলি মানে ডিন অ্যাম্ব্রোস নিজে বলেছিল যে WWE বারবার ওই একই স্ক্রিপ্ট চালিয়ে যায় যে হ্যাঁ জাস্ট ফান এলিমেন্ট অ্যাড করো, কমেডি করো, এরকম কিন্তু কখনো রেসলিং এর দিক দিয়ে কোনো প্রোগ্রেস করেনি। তেমনই যখন AEW হচ্ছে, তো AEWর মধ্যে আমরা দেখছি যে হ্যাঁ হার্ডকোর রেসলিং এর পর রেসলিং হয়ে যাচ্ছে, স্টোরি লাইন দেখানো হচ্ছে, কিন্তু জন মক্সলি যেন একটা কি বলবো মানে কনস্ট্যান্টলি এগিয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমরা দেখলাম যে হ্যাঁ জন মক্সলির সাথে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন আসা, মানে AEW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ আসা, দেন আবার স্টোরি লাইন যাচ্ছে, তারপরে আবার টাইটেল হারছি। ইভেন আমরা যখন সেই সময় দেখেছিলাম যে জন মক্সলি CM পাঙ্কের ম্যাচ, আর দেন ব্ল্যাকপুল কমব্যাট প্রিপেয়ার হওয়া, তো অবভিয়াসলি দেখো জন মক্সলি জাস্ট বলা চলে যে হ্যাঁ রেসলিং অ্যান্ড ডেফিনেটলি ওই টাইমে জন মক্সলি যেরকমভাবে ব্লিডিং সিন দেওয়া, ভাই সত্যি বলতে আমরা নর্মালি মানে কি বলবো যারা WWE ফ্যান্স, আমরা জাস্ট কিছু ম্যাচেই দেখতাম যে হ্যাঁ রক্তারক্তি হচ্ছে, কিন্তু AEW যখন আমরা দেখছি যে ভাই জন মক্সলি কিরকম পারফর্ম করছে, দেখো এটা আমার পার্সোনাল অপিনিয়ন বলছি, কারণ অনেকে হয়তো বলবে যে হ্যাঁ এটা তো খুবই ক্যাজুয়াল ব্যাপার, তুই হয়তো এগুলো বুঝিস না, কিন্তু ডেফিনেটলি আমার কাছে এটা হচ্ছে স্পেশাল আর নিউ ছিল। কিন্তু আমি যখন একই জিনিস বারবার দেখছি হ্যাঁ জন মক্সলি যা রক্তারক্তি করে যাচ্ছে আর কিছু কিছু এমন স্পট দিচ্ছে যেগুলো খুবই মানে আমি বলবো যে ভাই রেসলিং এর জন্য এগুলো প্রচুর বেশি হয়ে যাচ্ছে। কারণ তোমরা রেসলিং দেখাচ্ছ, তোমরা নর্মালি স্টার্ন দেখাও, ডিফারেন্ট কি বলবো মানে ক্যাপাবিলিটি তোমরা দেখাচ্ছ, কিছু এমন সিন দেখাচ্ছ, কিছু এমন স্পট দেখাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি যখন হার্ট পড়ে যাচ্ছে, তুমি মাথায় চপস্টিক ঢুকিয়ে দিচ্ছ বা হোয়াট এভার, তুমি এমন কিছু ব্লিডিং স্পট দেখাচ্ছ যেগুলো কিন্তু অত বেশি নেসেসারি নয়। কিন্তু জন মক্সলি নিজে বলছে আমার ব্লিডিং হলে খুব ভালো লাগে, আমি আরো বেশি চার্জ হই। ভাই মানুষটার বয়স ঠিক আছে চলো মেনে নিলাম, কিন্তু মানুষটা বলছে ভাই আমি এগুলো করতে ভালোবাসি, কিন্তু একটা টাইমের পরে না ফ্যান্সদের না মানে পুরো নজর ঘুরে গেছে। ভাই ফ্যান্সটা বলছে ভাই জন মক্সলি জাস্ট বলা চলে যে তুই কন্টিনিউয়াসলি একটা কনস্ট্যান্ট পোর্শনেই জাস্ট থেকে গেছে এরকম ব্যাপার, তার কোনো ওরকমভাবে হাই প্রোগ্রেশন দেখছি না। অ্যান্ড লাস্ট ইয়ার আমরা যেরকমভাবে দেখছিলাম যে হ্যাঁ উনি হ্যাংম্যান অ্যাডাম পেজের সাথে একটা স্টোরি লাইনে ছিল, ওটাও জাস্ট সিমিলার স্টোরি লাইন ছিল যে হ্যাঁ জাস্ট ফাইট দিয়ে যাচ্ছে এরকম ব্যাপার, এ ওর পেছনে লাগছে, জাস্ট মারকাটারি পাগল দুজনে এরকম ব্যাপার। ইভেন হ্যাংম্যান অ্যাডাম পেজে এখন যেরকমভাবে ক্যারেক্টারটা চেঞ্জ করেছে, ধীরে ধীরে একটা প্রচুর ফিল দিচ্ছে। বাট ডেফিনেটলি দেখো জন মক্সলিকে যারা মনে হচ্ছে যে হ্যাঁ ভাই জাস্ট রেসলিং এর মধ্যেই মেজর পোর্শনে রেখেছে, স্টোরি লাইন আমরা জন মক্সলি থেকে পাচ্ছি না। বা দেখো এটা ঠিক যে আমরা নর্মালি WWE যেরকম দেখতাম যে হ্যাঁ জাস্ট ডিন অ্যাম্ব্রোস জাস্ট কারোর পেছনে লেগে যাচ্ছে, প্রোমো দিচ্ছে, প্লাস জাস্ট ব্যাক স্টেজে কোনো সিন হচ্ছে, কিন্তু এখানে এরকম হচ্ছে ভাই হ্যাঁ কোনো সুপারস্টার এগেনস্ট উনি যখন যাচ্ছেন তো জাস্ট স্টোরি লাইনটা জাস্ট ওরকমই কন্টিনিউ জাস্ট হার্ডকোর রেসলিং এর মধ্যে চলে যাচ্ছে, আমরা আর এক্সট্রা এলিমেন্ট কিছু পাচ্ছি না। তো এটা একটা মেজর ফ্যাক্টর যে ফ্যান্সরা নর্মালি WWE-তে যেরকমভাবে ডিন অ্যাম্ব্রোসকে দেখেছিল, ফ্যান্সরা ভেবেছিল যে আমরা AEW-র মধ্যে ওই সেম থিংটা পাবো, সেটা পাইনি, কিন্তু ডেফিনেটলি তখনও এনজয় করছিল তার রেসলিং কোয়ালিটি দেখে। কিন্তু সেম থিং যখন হতে থাকে তখন ফ্যান্সদের কিন্তু আর ইচ্ছাটা চলে যায়। আর এখন অবভিয়াসলি ফ্যান্সরা বলছে ভাই তুমি AEW-তে তো কোনো ভালো স্টোরি লাইন পাচ্ছ না, তো অপেক্ষা করতে হবে যে ভাই জন মক্সলির কবে কন্ট্রাক্ট শেষ হবে, তারপরে উনি WWE-তে আসবেন, সেখানে কি স্টোরি লাইন হবে সেটা দেখার। এবার তবে এটা ঠিক যে আমরা যদি ভাবি যে ভাই হ্যাঁ শিল্ডের রিউনায়ন কবে দেখবো, তো হাইদার তো ভাই হল অফ ফেমে হবে, যেটা সেথ রলিন্স নিজে বলেছে যদি তোমরা শিল্ডকে রিউনাইট হতে দেখতে পাও তাহলে অনলি থিং হবে যে তুমি হল অফ ফেমে দেখছো। দেখো হল অফ ফেমের জন্য হয়তো জন মক্সলি চলেও আসলো শুধুমাত্র হল অফ ফেমের জন্য, কিন্তু আদারওয়াইজ এলোই না। আদারওয়াইজ তো ভাই আমাদেরকে অনেক অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে সেথ রলিন্সের ক্যারেক্টার নয় আমি সাইডে রাখছি, কিন্তু রোমান রেন্সের ট্রাইবালশিপ ক্যারেক্টার, অরিজিনাল ট্রাইবালশিপ ক্যারেক্টার, তো তার একটা আলাদাই বিল্ড আপ হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে সেখান থেকে আবার শিল্ডে ব্যাক করানো কিন্তু অত পসিবল হবে না। তার জন্য ভাবতে পারছো মানে শিল্ডের সামনে একটা বড় ফোর্স রাখতে হবে, যেমন সেই সময় মিস বার মানে শেমাস সিজারো প্লাস কেন প্লাস ব্রন স্ট্রোম্যান কত কিছু এসেছিল, তো সেরকম একটা ফ্যাক্টর। ইভেন আমরা তারপরেও দেখেছিলাম সেই ববি ল্যাশলি, ড্রিউ ম্যাকিন্টায়ার, ব্যারন করবিনের একটা টিম বানানো হয়েছিল যে হ্যাঁ স্ট্রং দেখাচ্ছি আমরা শিল্ডের সামনে, এরকম ব্যাপার। তো এমন কিছু কিন্তু একটা মেগা ফোর্স আনতে হবে। এবার আইদার তো সেটা ব্লাড লাইন হলো যে ব্লাড লাইনই এগেনস্টে আসলো, সেক্ষেত্রে রোমান রেন্স
সেথ রলিন্স, ডিন অ্যাম্ব্রোস। কারণ এই মুহূর্তে না ব্লাড লাইনের সাথে অনেকে শিল্ডকে কম্প্যারিজন করে যে হ্যাঁ ব্লাড লাইনও তো বিল্ড আপ হয়েছে, ব্লাড লাইন একটা গ্রেটেস্ট ফ্যাকশন হিসেবে তৈরি করেছে, কিন্তু ব্লাড লাইনে কনসেপ্টটা আলাদা, শিল্ডের কনসেপ্ট অন্যভাবে বিল্ড হয়েছে। তো সেক্ষেত্রে এর যদি ফিউড হয় তাহলে কেমন হবে? তো এটা অনেকে যেন ফ্যান্সরা মাথায় রাখে যে হ্যাঁ আমরা জন মক্সলিকে ফিরে আসতে দেখতে চাই, কিন্তু আমার মনে হয় যে দেখো AEW যদি ভাবে, বা AEW আমি কেন বলছি, যদি জন মক্সলি নিজে ভাবে যে দেখো AEW কে আমার দরকার আছে, কারণ AEW অবভিয়াসলি একটা হাই অ্যাটেনশন পেয়েছে আমার জন্য, আর আমি একটা পিলার। দেখো কোডি রোড AEW থেকে চলে এসছে, ঠিক আছে চলো, কোনো বড় ব্যাপার আমি কিছু মনে করছি না, কিন্তু জন মক্সলি কিন্তু একটা মেজর পিলার হিসেবে কিন্তু সেই সময় ছিল। তাই জন্য এখন এটা ঠিক যে আমি এটা বলছি, প্রচুর ফ্যান্সরা ক্রিটিসাইজ করবে, তার মানে আমি AEW কে সাপোর্ট করছি, আমি চাই না যে জন মক্সলি WWE তে ফিরে আসুক, WWE তে আর ডিন অ্যাম্ব্রোস আসুক, মানে আমি তাহলে চাইছি না, অনেকে এটা ভাববে, কিন্তু আমি এটাই বলছি দেখো যদি আমি AEW সাইড দিয়ে দেখি যে যদি AEW স্টিল একটা ভালো স্ক্রিপ্ট রাখে, ভালো স্টোরি লাইন রাখে, তাহলে কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ জন মক্সলির দরকার AEW তে থাকার, আর AEW একটা পিলার হিসেবে তোমরা জন মক্সলিকে দেখাও, নাকি জাস্ট হ্যাঁ কিছু একটা খুনসুটি জাস্ট একটা হার্ডকোর রেসলিং দিতে হয়তো প্রত্যেকটা ডায়নামাইট হোক বা হোয়াট এভার কোনো একটা শোতে আমরা বুক করে দিলাম, তো এটা কিন্তু এনাফ হবে না। তাই জন্য এটা খুব দরকার যে তোমরা জন মক্সলিকে কিছু একটা স্টোরি লাইন দাও। আর কারেন্ট টাইমে যেরকমভাবে আমরা কালকে ডায়নামাইটে দেখলাম যে হ্যাঁ জন মক্সলি টনি স্প্যাঙ্কির সামনে আসলো, সেখান দিয়ে একটা জাস্ট ফিউরিয়াস একটা যেরকম প্রোমো কার্ড করা থেকে শুরু করে তারপর আমরা মারিনা শেফারির সাথে যেরকমভাবে অ্যাঙ্গেল দেখছিল, প্রচুর ফ্যান্সরা বলছে তাহলে শেন মিকম্যানের আশাটাকে জাস্ট একটা বিল্ড আপ হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। আমার মনে হয় কিছু এমন করো যাতে জন মক্সলির ওপর একটা অ্যাটেনশন যাতে নজর পড়ে, যেমন আমরা MJF এর ওপর ফেলি, বা আমরা ব্রায়ান ডেনিলসন, ঠিক আছে তার চ্যাম্পিয়নশিপ আসে তো অবভিয়াসলি সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কিন্তু একটা মেজর বুঝতে হবে। তাই জন্য দেখো তোমাদের কি মনে হয়, দেখো আমি জানি যে তোমরা অনেকে আছো যারা এই মুহূর্তে কম্প্যারিজন শুরু করবে ভাই WWE ডিন অ্যাম্ব্রোস আর AEW জন মক্সলির মধ্যে। দেখো কিছু ভালো থিং এখানে রয়েছে যেগুলো জন মক্সলি করতে ভালোবেসেছিল আর সেগুলো করেছিল, যেগুলো WWE তে করতে পারেনি, কিন্তু WWE তে আমরা যেরকমভাবে দেখেছিলাম সেটাকে বেশি এনজয় করেছিলাম। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, এটা কথাতেই আছে, কিন্তু এখানে জন মক্সলি মানে ফার্স্ট ইমপ্রেশন তার পছন্দের ছিল না, কিন্তু তিনি যেরকমভাবে ডেলিভার করছেন সেটা ফ্যান্সটা অ্যাকসেপ্ট করছে না। কিন্তু আমার মনে হয় দেখো এই মুহূর্তে যদি AEW যদি একটা মেজর অ্যাট্রাকশন তার অ্যারাউন্ডে রাখে, একটা স্টোরি লাইন রাখে, তাহলে জন মক্সলি স্টিল AEW এর মধ্যে স্টে করে যাবে, আর ততক্ষণ আসবে না যতক্ষণ না হল অফ ফেমে না তাকে ইনভাইট করা হচ্ছে WWE, আর সেটা একটা মেজর ফ্যাক্টর ডেফিনেটলি হবে। কিন্তু আমি এটা কখনোই বলবো না যে আমি চাই না দেখতে যে তিনি আবার ফিরে আসুন, আমি চাই আবার শিল্ড ইউনাইট হোক, কোনো একটা মেগা স্টোরি লাইন হোক, কিন্তু সেটা অনেক টাইম লেগে যাবে, 2028, 29, 30 এই মানে অবভিয়াসলি ওই রকম টাইম তো চলেই যাবে, কিন্তু অনেক কিছু ভাই জন মক্সলি করেছে, আমার মনে হয় যে এখনো অনেক কিছু করতে পারে। অবভিয়াসলি তাকে কিছু একটা মেগা স্টোরি লাইনে রাখতে পারে, যে হ্যাঁ শুধুমাত্র টাইটেল না, একটা মেগা স্টোরি লাইন দেওয়া, কোনো একটা থ্রেড হিসাবে দেখাও, সেটা ক্লাসিক হতে পারে। তবে তোমাদের কি মনে হয়, তোমার সাথে কমেন্ট জানাবো, কারণ অনেক ডিসকাশন করা যায়, আমি অলরেডি করছি, আরও আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।